প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে শঙ্খ ঘোষ, অর্থাৎ আমাদের আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন কবি। তিনি হচ্ছেন শঙ্খ ঘোষ। সেই কবির লেখা একটি বিখ্যাত কবিতা হেতালের লাঠি, এই কবিতার আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনাটি আমাকে অনেকদিন আগেই বেশ কয়েকজনই বলেছিল, আমি ঠিক সময় সেটা করে উঠতে পারিনি অন্যান্য আলোচনার সূত্রে। তো এই ক্ষেত্রে অলকা মণ্ডল, তুমি বলেছো হেতালের লাঠি কবিতার আলোচনা নিতে। আজকের আলোচনাটি আমি তোমাকে উৎসর্গ করে বানাচ্ছি। এই কবিতাটির আলোচনা প্রসঙ্গে প্রথমেই যে বিষয়টি মাত্র কয়েক মিনিটে তোমাকে বুঝে নিতে হবে, প্রথমেই সেটা বুঝতে হবে, না হলে কিন্তু কবিতাটির মর্মার্থ বা ভাবার্থ যেটাই বলো, এর সারসংক্ষেপ বোঝা অসম্ভব হয়ে যাবে। এর মর্মবস্তু বুঝতে গেলে আমাদের প্রধান প্রয়োজন এর প্রেক্ষাপট কী সেটা বুঝে নেওয়া। প্রাথমিক সূত্রে বলি, হেতালের লাঠি কবিতাটি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1984 খ্রিস্টাব্দে এবং এই হেতালের লাঠি কবিতাটি প্রথম প্রকাশ পেয়েছিল শারদীয়া আনন্দবাজার পত্রিকায়। তো আমাদের যে প্রসঙ্গটি সেটা হচ্ছে যে এই হেতাল কি বা হেতালের লাঠি কি। হেতাল এক ধরনের বৃক্ষ তথা কাঠ জাতীয়। এই হেতালের কাঠ দিয়ে তৈরি করা যে লাঠি, সেই লাঠির যে গন্ধ সেটা কিন্তু সাপ জাতীয় প্রাণীরা একদম সহ্য করতে পারে না। এক সাপের কাছে বিষ হচ্ছে কি একেবারে এই হেতালের লাঠি। হেতালের গন্ধতে সাপ একবারে কাছাকাছি আসতে পারে না। এটা হচ্ছে প্রাথমিক বিষয়। এবার কথা হলো, এই হেতালের লাঠি বা এই সাপ প্রসঙ্গটা কোথায় আছে অ্যাকচুয়ালি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে বা বুঝতে পারবে, মধ্যযুগের লেখা যে মঙ্গল কাব্যগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্যে কিন্তু একটা ছোট্ট কাহিনী ছিল যেটা আমরা প্রায় সবাই জানি, কারণ মনসা গান বা বিশ্বহরির যে গান, সেই গান কিন্তু আমাদের এলাকাতে এখন প্রচলিত আছে, বা বাংলার একটা ঐতিহ্য বা সংস্কৃতি বলতে পারো এই মনসা গান। তো মনসা মঙ্গলের যে কাহিনী সেখানে আমরা দেখতে পাই দেবী মনসা সে কুচক্র করছে, ষড়যন্ত্র করছে। কেন? কারণ তার সাথে বিরোধ করছে চাঁদ সৌদাগর বলে একজন ধনী ব্যক্তি বা ব্যবসায়ী। এই চাঁদ সৌদাগরের সাথে মনসা কিছুতেই পেরে উঠছে না। মনসা পুজো চায় চাঁদ সৌদাগরের কাছ থেকে, চাঁদ সৌদাগর তাকে পুজো দিবে না। তাকে চ্যান মুড়ি কালি বা একেবারে কানা বলে অপমান করা হচ্ছে, বিষাক্ত বলে তাকে ঘৃণা করা হচ্ছে, তাকে দূরে করে দিচ্ছে চাঁদ সৌদাগর। কিন্তু চাঁদ সৌদাগরের উপর নিজের প্রতিশোধ বর্ষণ করছে কিভাবে মনসা দেবী? চাঁদ সৌদাগরের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে তার ছয়টি পুত্রকে, দংশন করছে বাসর ঘাটে। বিবাহ হচ্ছে আর মারা যাচ্ছে তার সন্তানরা, হারিয়ে যাচ্ছে চাঁদ সৌদাগরের শেষ সম্বল লক্ষিন্দর। লক্ষিন্দরের সাথে বিয়ে হয়েছে বেহুলা, আর বাসর রাত্রে তাদেরকে তাকে দংশন করার বা লক্ষিন্দরকে দংশন করার প্রস্তুতি নিচ্ছে দেবী মনসা। আর দেবী মনসার হাত থেকে বাঁচার জন্য চাঁদ সৌদাগর কি করেছে, সে নিজের সেই বাসর ঘরের বাইরে দিকে পাহারা দিচ্ছে হেতালের লাঠি দিয়ে, সাপ আসলে তাকে মেরে তাড়িয়ে দিতে। কিন্তু মনসার সাথে পেরে ওঠেনি, আমরা দেখেছি শেষমেশ। চাঁদ সৌদাগর তো মানুষ, আর এই দেবী কুচক্রী ষড়যন্ত্রকারী বিষাক্ত, তার ফোনা দিয়ে সে বিষ ছেড়ে দেয় যেসব মানুষেরা স্বাধীনভাবে বাঁচতে চায় তার উপরে। এই যে কাহিনীটা, এখান থেকে আমরা দেখলাম লক্ষিন্দরকে রক্ষা করার জন্য হেতালের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকছে কে? চাঁদ সৌদাগর। এই বিষয়টিকে প্রেক্ষাপট বানিয়ে কবি শঙ্খ ঘোষ বর্তমান সমাজের একটা চিত্র বা দেশকালের একটা অবস্থাকে তুলে ধরেছে। বর্তমানের যে সমস্যাগুলো, সেখানে অন্যায় অত্যাচার বেড়ে গেছে। কাদের? এক ঔপনিবেশিক শক্তি, আরেক হচ্ছে বুর্জোয়া শ্রেণীর মানুষদের অধিক অত্যাচার বেড়ে গেছে। তারা শাসন করছে, তাদের রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে। আর সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখতে চায়, যারা নতুন করে আশা দেখতে ভালোবাসে, যাদের বিষয় আসলে সম্পর্ক বলে কিছু নেই, শুধুমাত্র তাদের জীবন, তাদের স্বাধীনতা, তাদের আনন্দ,
শান্তি, সেগুলোকে ছিনিয়ে নিচ্ছে এই শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠীকে প্রতীক হিসেবে তুলে ধরেছেন, শাসক গোষ্ঠীকেই বলছেন আসলে তিনি বেহুলার সাথে মনসার সাথে তুলনা করেছেন। আর এই শাসক গোষ্ঠীর হাত থেকে কবি স্বয়ং চাঁদ সৌদাগরের মতো বাঁচাতে চান সাধারণ মানুষকে, দেশের নব যে ভবিষ্যৎ, নতুন যে ভবিষ্যৎ আসছে সেই ভবিষ্যৎকে বাঁচাতে চাইছেন। সেই ভবিষ্যতের নতুন প্রজন্মের মানুষেরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা আশায় আকাঙ্ক্ষায় বুক হয়, সেই মানুষগুলোকে লক্ষীন্দর বেহুলার সাথে তুলনা করছেন। কি বলছেন? তিনি বলছেন, আমরা তো দেখেছি নির্ভীক চাঁদ, কোনো ভয় নাই চাঁদ সদাগরের। সে কি করছে? সে কিনা লড়াই করছে, অন্যায়ের প্রতিবাদ করছে। মনসা যে একটা ষড়যন্ত্রকারী, সেটা সে তাই জন্য সে কী করছে? তার সাথে লড়াই করছে, সংগ্রাম করছে, কিন্তু কিছুতে হার মানছে না। আমরা জানি যে এই কবিতাটির মধ্যে অতীতকে টেনে আনা হচ্ছে এবং ভবিষ্যৎকে সামনে রেখে অতীতকে টেনে নিয়ে এসে দুইটার হ্যান্ডসেট করে দিচ্ছেন কবি শান্ত ঘোষ বর্তমানে দাঁড়িয়ে। অর্থাৎ বর্তমানের যে একটা অকাল পরিস্থিতি, একটা ভারাক্রান্ত, একটা নিষ্পেষিত, অত্যাচারিত, শোষিত সমাজ, দেশকালের পরিস্থিতি যে কত ভয়ঙ্কর হয়ে উঠছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানকে সাক্ষী রেখে তিনি অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছেন। আর প্রতীক সেই অস্ত্র হিসেবে তুলে নিয়েছেন হাতে হেতালের লাঠি, যেটা দিয়ে বিষাক্ত সাপকে তাড়িয়েছিল, মনসাকে তাড়াতে চেয়েছিল চাঁদ সদাগর। ঠিক সেইভাবে এই কলম হাতে তুলে নিয়েছেন প্রতিবাদের অস্ত্র হিসাবে, হেতালের লাঠি হিসাবে কবি শঙ্খ ঘোষ অন্যায়কারী, অত্যাচারী যে বুর্জোয়া শ্রেণীর মানুষেরা বা ঔপনিবেশিক শক্তি, তাদের বিরুদ্ধে তিনি লিখে যেতে চান। অমর কাব্য লিখলেন হেতালের লাঠি। আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, সেই সময়টা কত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করলে কত ভয়ঙ্কর ভ্রষ্টাচারের মধ্যে আমরা রয়েছি, কতটা অরাজনৈতিক অবস্থার মধ্যে রয়েছি, তাতে আমাদের কারো কোনো সন্দেহ থাকে না। এটা সব সময়ই বোধহয় থাকে, কবির সময়ও ছিল। কবি সেই সময়টিতে এই বিষয়বস্তুকে সামনে রেখে সহযোগিতা নিলেন কার? নাকি মনসা মঙ্গল কাহিনীর। আর মনসা মঙ্গলের কাহিনীর প্রেক্ষাপটেই তিনি রচনা করলেন বর্তমান সমাজের অবক্ষয়ের চিত্র। কিন্তু সেখানে তিনি বলেছেন এই অশুভ শক্তির হাত থেকে তিনি শুভ শক্তিকে, নতুন প্রজন্মকে অবশ্যই বাঁচাবেন। তিনি বলেছেন এই আদর্শবাদী যে ব্যক্তিরা, তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে, নতুন করে চিন্তা করতে চাইছে কিন্তু পারছে না এই অন্যায়কারীদের অত্যাচারে। তাই এই আদর্শবাদী ব্যক্তিগুলোকে অবশ্যই বাঁচাতে হবে। তার জন্য দরকার জাতীয় চেতনা, তার জন্য দরকার জনগণতান্ত্রিক একটা চেতনা। কিন্তু যে ঔপনিবেশিক শক্তি জাল বুনছে, চক্রান্তের ষড়যন্ত্রের জাল বুনছে, তাদেরকে প্রতীক হিসাবে তুলে ধরেছেন মনসার সাথে। তিনি বলেছেন যে চাঁদ সদাগর সর্বস্ব হারিয়ে দিয়েও কিন্তু স্বপ্ন দেখতে ছাড়েননি। তেমনি কবিও যতই আঘাত সহ্য করুক না কেন, সমস্ত আঘাতকে তিনি গিলে খাবেন, কিন্তু তারপরেও তিনি প্রতিবাদ করবেন কলমে কলমে, অক্ষরে অক্ষরে, অক্ষরে অক্ষরে কলমের কালিতে রাখতে হবে রক্ত লেখা, এবং তিনি তৈরি করবেন এক নতুন ভবিষ্যৎ, নতুন দেশ, কাল, সমাজ। সেখানে তিনি আশা রাখছেন অশুভ শক্তির একদিন অবশ্যই পরাজয় হবে আর সত্যের জয় হবে, সুন্দর হয়ে উঠবে পুনরায় এই পৃথিবী। মাঠ ভরা থাকবে ধান, লক্ষীন্দর আর বেহুলারা খেলে বেড়াবে, তাদের আসর সুন্দর হবে, তাদের পরবর্তী যুগ আসবে, তারা টিকে যাবে, দৌড়বে, চারিদিকে ধানে ধান ফসলের পরিপূর্ণ দেশ। কল্পনাকে তিনি প্রশ্রয় দেননি, এখানে সমৃদ্ধি, দেশের সমৃদ্ধিকে সম্মান জানিয়েছেন, দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যারা আদর্শকে নিয়ে কাজ করতে চায়, যারা আদর্শবান ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, তাদের বিরুদ্ধে এই কানি বিষয়ী অর্থাৎ মনসার মতো এই শাসকেরা যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, এই বিপন্ন সময়েও কবি তাদের পাশ ছেড়ে চলে যাবেন না। তিনি স্বয়ং রক্ষা করবেন তাদেরকে, এই আদর্শবাদী মানুষদের পাশে তিনি অবশ্যই এসে দাঁড়াবেন। তিনি এই অভিন্নত, এই কবিতার মধ্যে এই অভিনবত্বকে কিন্তু তুলে ধরতে চেয়েছেন। তিনি চেয়েছেন মানুষের মধ্যে ঐক্যবদ্ধতাকে। এই কবিতাটি আরও লাইন বাই লাইন আমরা পড়বো, তার আগে জেনে নিই এই ঐক্যবদ্ধতা নিয়ে কবির আরও একটি সুন্দর কবিতা, আই আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটা কিন্তু কবি সেই অসাধারণ কথা বলেছেন। মানুষের যখন কোনো দিকে আর পথ নাই এগিয়ে যাওয়া, চারিদিকে যখন ভবিষ্যৎ প্রজন্মের নাশ করে থাকতে দেখছেন, কবি তখন অনুমান যে 12 মাস ভিখারির মতো প্রত্যেকের দরজায় দরজায় ঘুরে না বেরিয়ে আমরা যে কজন বেঁচে আছি, শুভ শক্তি সম্পন্ন বা শুভ বুদ্ধি সম্পন্ন বা শুভ বোধ সম্পন্ন মানুষেরা, তারা যদি একজোট হয়, একটা জাতীয় ঐক্যবোধ তৈরি করি নিজেদের মধ্যে, তাহলে কি এই
তাহলে অত্যাচার চালাতে পারবে না। তাই আই আরো বেঁধে বেঁধে থাকি, কোথাও যেন আই আবারও পুনরায় হাতে তুলে নিয়ে তাদের লাঠি, তাই নয়? তাহলে কবিতা নিয়ে এবার আলোচনা হতে চাই। বলছেন কবি, হেতালের লাঠি নিয়ে বসে আছি লোহার সিঁড়িতে। লোহার সিঁড়ি, সে বাসর ঘরের বাইরে থেকে লোহার সিঁড়িতে বসে আছেন কবি। এটা কিন্তু চাঁদসরা ঘরের দৃশ্য। কাল রাত্রি কেটে যাবে ভাবি, ওরা বাসর যাব, বাসর ঘরে তাদের মিলন হোক, তারা বাঁচুক নিজেদের মতো করে সাজিয়ে নিজের জীবনকে। এই কাল রাত্রি নিশ্চয়ই কেটে যাবে। এমন রাত্রিতে কোনো ফোনা এসে যেন না ওদের শিওরে কুণ্ডল করে, অর্থাৎ মাথার কাছে এসে যেন ঘন ঘন না করে কুণ্ডলী পাক না খায়, সেই ফোনা তুলে। কেটে যাক প্রেমের প্রহর, প্রেম বারো, প্রেম দিয়ে এই সভ্যতা আবার পুনরায় সুন্দর হতে পারে। কিন্তু বড় ভুল, কিন্তু এই যে মানুষের আলসেমি আছে, আবার সংকীর্ণতা আছে, আবার কি আছে, হিংসাত্মক চিন্তা ভাবনা আছে, লোভ লালসা আছে, যে পরের দুঃখে আমরা কেন ছুটে যাব, এই জাতীয় যে ঘুম, মানুষ যেদিন এই ঘুমগুলোকে ত্যাগ করবে, পরস্পরের পাশে গিয়ে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে একজোট হয়ে, সেই দিন কিন্তু পুনরায় এই পৃথিবী, এই দেশ, এই সমাজ একেবারে শোষণহীন হয়ে যাবে। কবির বিশ্বাস, কিন্তু কবি জানেন, কিন্তু বড় ঘুম, এক কাল ঘুম, মায়া ঘুম। কেন কেবল জড়াই চোখ, চোখের মধ্যে কেন আসে অবসাদে ভরে দেয় শিরা উপসে যায় অবসাদ, গ্লানি, বিষণ্ণতা, হতাশা। কেন? সমস্ত চেতনা ঘেরা নাগিনী পিচ্ছিল অন্ধকার। কি ভয়ঙ্কর কথা তিনি বলছেন, অন্ধকারটা হচ্ছে নাগিনী পিচ্ছিল করে দেওয়া অন্ধকার, সেই চেতনাকে ঢেকে রেখে দিয়েছে। আমরা বলি না, আমরা তো হতাশ, আমরা বিষণ্ণ হয়েছি, মন খারাপ, আমাদের দ্বারা কিছু সম্ভব হবে না, আমি আর এগোতে পারবো না। এইখানে কবির বাধা। কেন আমাদের বর্তমান জনসমাজ বা যুব সমাজ কেন পিছিয়ে থাকছে? কেন তারা তাদের চেতনায় চারিদিকে একটা সাপিনী বা এক কথায় সর্প বা নাগিনী দিয়ে পিচ্ছিল করে দেওয়া একটা অন্ধকার চারদিকে ঘিরে ধরেছে। ভিড় হয়ে আসে মুঠিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, খসে আসে হেতালের লাঠি খুলে পড়ে যাচ্ছে হাত থেকে। কেন কবি পুনরায় সেই হেতালের লাঠি ধরতে চান, আক্রমণ করতে চান অন্যায়কারীদের বিরুদ্ধে? বলছেন কবি, এই সব কিছুর মাঝেও কিন্তু তার মাঝখানে আমি স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখি। কি দারুণ কথা! ভেঙে পড়া তো জীবনের অর্থ নয়, চলে গেলি এগিয়ে চলো। উপনিষদের এই কথা আমাদের প্রায় সকলেরই জানা। সেখানেও কিন্তু বলা হয়েছে যে থেমে থাকায় মৃত্যু, এগিয়ে যাওয়াই জীবন। সামনের বিপদকে জানো, বুঝো, আর সেটাকে ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়াই একেবারে জীবনের অর্থ। আর থেমে থাকাই মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়ায়। তাই তিনি বলছেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা ছাড়তে হবে না। সেই স্বপ্নকে পূরণ করার জন্য প্রয়োজনে হাত মুঠি করতে হবে। আর অবসাদ, ঘৃণা, লোভ লালসা, বিষণ্ণতা, হতাশা, এই সবকে ত্যাগ করতে হবে। কবি বলছেন, তারও মাঝখানে আমি স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখি ওরা হেঁটে যায়, পৃথিবী সুন্দরতর করে। নক্ষত্র বিলাসে নয়, কেবল স্বপ্ন কল্পনা দেখে নয়, দিনানুদিনের আন্তঃ প্রত্যেকটা দিন তারা কর্ম দিয়ে, পরিশ্রম দিয়ে, স্বপ্ন দিয়ে সাজিয়ে নেয়। আর যত দূর যায় ধানে ভরে যায় তত দূর। কি দারুণ কথা! এই ভবিষ্যৎ প্রজন্মকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসলো। এই পৃথিবী, এই সমাজ, এই দেশ, এই সভ্যতা আবারও সুন্দর হবে, শান্তিময় হবে, পবিত্র হবে, সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই তিনি বলছেন, আর যত দূর এই বেহুলা রবীন্দ্ররা হেঁটে হেঁটে যাবে, তাদের পায়ে পায়ে ফলবে ফসল, চারিদিকে ধান ভরে যাবে। আমি শুধু এইখানে প্রহরীর মতো জেগে দেখি। কবি চিরকাল প্রহরী, একজন পাহারাদার হয়ে থাকবে। তিনি বলিষ্ঠভাবে হেতালের লাঠি অর্থাৎ কলম ধরে রাখবেন, যেন কোনো অন্যায়কারী এই ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট না করে দেন। আমি শুধু এইখানে প্রহরীর মতো জেগে দেখি, যেন না ওদের গায়ে কোনো নাগিনীর শ্বাস লাগে। কি অদ্ভুত কথা! কোনো নাগিনী যেন ওদেরকে আক্রমণ না করতে পারে, কোনো শয়তান শক্তি যেন ওদেরকে আঘাত না করতে পারে। আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করব। যেন কোনো কাল ঘুম, মায়া ঘুম এসে শিওর না ছুটে পারে আজ এই নিশীথ নগরে, এই অন্ধকার নগর, অন্ধকার দেশে যারা স্বপ্ন দেখছে যে সব যুব সমাজ নতুন করে এগিয়ে যাওয়ার, এই দেশকে সমৃদ্ধ করার চিন্তা করছে, তাদের চিন্তার ভেতরে যেন কোনো অন্ধকার না ঢুকে যায়, কোনো ঘুম না চলে আসে, কোনো অন্ধকার মায়া এসে না আঘাত করতে পারে, কোনো নাগিনীর শ্বাস প্রশ্বাস যেন তাদের কাছে না আসতে পারে। তাই তিনি বলছেন, হেতালের লাঠি যেন এ কাল প্রহরে মনে রাখে।
চম্পকনগরে আজ কানির চক্রান্ত চারিদিকে। তিনি সকল মানুষকে দেখে বলছেন, দেখো এই কানি, অর্থাৎ কানি বিষয়ই বলা হয় মনসাকে, এক চোখ অন্ধ সে। তো তাকে বলা হচ্ছে যে সে চম্পকনগর, যেহেতু 5 নগর ছিল চম্পকনগর, সেটা অন্ধকার করে দিয়েছিল কানি নাগিনী। তো সেই নাগিনীর ছবল আর বিষাক্ততার কারণে কিন্তু তার সেই সুন্দর চম্পকনগর শ্মশানে পরিণত হতে শুরু করেছিল। তাই তিনি বলছেন, আমাদের দেশটা এরকম শ্মশানে পরিণত হয়ে যাওয়ার আগে হেতালের লাঠি সকলে তুলে নাও, ঐক্যবদ্ধ হও আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, যেন কোনোভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট না করতে পারে আমাদের শয়তান শাসক। হেতালের লাঠি যেন এ কাল প্রহরে, ভয়ঙ্কর সময়ে মনে রাখে, চম্পকনগরে আজ কানির চক্রান্ত চারিদিকে। চারিদিকে কানিরা চক্রান্ত করছে, শয়তানেরা নিজেদের জাল বুনছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি, কবিরা সাধারণত কী করে, এই সমাজকে, দেশকালকে সুন্দর করার জন্য তারা স্বপ্ন দেখে। স্বপ্নগুলোকে ফসলের মতো ফলিয়ে তুলে কবিতায়, সাহিত্যে তাদের সেই অক্ষরে অক্ষরে আমরা বুঝতে শিখি, দেখতে শিখি, চিন্তা করতে শিখি, ধৈর্যবান হতে শুরু করি এবং কোথাও যেন আমরা নতুন করে বাঁচতে শিখি, স্বতন্ত্রতা শিখি। অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি, যদি পরস্পরের পাশে গিয়ে না দাঁড়ায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়িত্ব যদি বর্তমান প্রজন্ম না নেয়, তাহলে ভবিষ্যৎ আমাদের নষ্ট হয়ে যাবে। সেই ভবিষ্যৎ কোনোদিনও আমাদের বর্তমানকে সহ্য করবে না। সেই বর্তমান হয়ে উঠবে আমাদের অভিসম্পাতযুক্ত, অর্থাৎ অভিশাপে আক্রান্ত হয়ে যাবে। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের কর্তব্য। শুধুমাত্র নিজেদেরকে নিয়ে বেঁচে থাকা নয়, সকল স্তরের মানুষকে সমান অধিকার দিয়ে তাদেরকে বেঁচে থাকার পথ দিয়ে দেওয়াটাও কিন্তু আমাদের একটি কর্তব্য। যেমনভাবে কবি তুলে নিয়েছেন হেতালের লাঠি তথা কলম, প্রতিবাদের ভাষা বা অস্ত্র সেভাবে। হেতালের লাঠি কবিতা খুবই ছোট একটি কবিতা, কিন্তু গভীরে অনেক কথা বলা হয়েছে। যদি ছাত্রছাত্রী বা প্রিয় দর্শক মণ্ডলী আরও এই আলোচনাটি ভালো লাগে, তো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাতে আমি আরেকটু হয়ে উৎসাহিত হব। আর বিভিন্ন ক্লাসের পড়া নিয়ে, যার যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে আলোচনা চাও, আমি তো আগেই বলেছি, যে কোনো ভিডিওতে বা বিশেষ করে যে ভিডিওটা একবারে সর্বশেষ মানে লাস্ট আপডেট করা হয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করার চেষ্টা করবো, তাহলে সুবিধা হবে আমার সেই কমেন্টটা দেখতে। কেমন? সেই কমেন্টটা পড়ে আমি তোমাদের নতুন টপিক নিয়ে আবারও পুনরায় আলোচনা করবো। আজকের আলোচনাটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই কবিতার উপর থেকে, তারা ব্যাখ্যাটিকে লেখার চেষ্টা করো, কবিতাকে পড়ো, বোঝো এবং নতুন করে ভাবনা চিন্তা বের করে তোমার নোটস তৈরি করার চেষ্টা করো। তাতেও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাতে একেবারেই সংকোচ করবে না, আমি অবশ্যই উত্তর দেবো। প্রত্যেকের উত্তর দিই।